ওয়েলকাম টু মাই চ্যানেল টুকিটাকি বেড়ানো। আমার পরিবারের সকল সদস্যদের জানাই অনেক অনেক ভালোবাসা, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। তা আজকে আমরা কর্তাগিনী দুজন মিলে বেরিয়ে পড়লাম বাগদা থানার অন্তর্গত মঙ্গলগঞ্জ নীলকুঠি দেখতে যাব। তো তোমরাও চলো আমাদের সাথে। তা বাড়ি থেকে নীলকুঠি মানে মঙ্গলগঞ্জের দূরত্ব হচ্ছে 78 কিলোমিটার। আজকে আমরা যাব বাইকে, আজকে আমরা বাইক ট্রিপ করবো আর কি, অনেকটাই লং জার্নি। সকাল সকাল বেরোলে ভালো হতো, কিন্তু এখন ঘড়ির কাঁটায় প্রায় বেজে গেছে 12:30। তো ঠিক আছে, জানোই তো আমাদের উঠলোবাই কটক যাই, হঠাৎই প্ল্যান হলো এবং আমরা বেরিয়েও পড়লাম। এবং সেখানে কুঠির ওখানে ইচ্ছে কুঠি বলে একটা রিসর্টে আমরা দুপুরের খাবার বুক করেছি। তাই বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। তাই তোমরাও চলো আমাদের সাথে। আমরা এখন মানে বাড়ি থেকে বেরিয়ে ডাকবাংলো মোড় দিয়ে বারাসাতের পৌরসভার কাছ দিয়ে যাচ্ছি। আমরা গিয়ে এখন উঠবো যশোর রোডে। দেখো আমরা যশোর রোডে উঠে গেছি। এই যে এখন আমরা রয়েছি ঠিক হসপিটালের সামনেটা, মানে এইখান থেকে মানে কাছারি ময়দান হয়ে আমরা এসেছি। আর এখানে উঠতে একটা জিনিস আমার এত ভালো লাগলো, ওই যে হলুদ গাড়িটা দেখতে পাচ্ছ, আগের দিন গাড়িটা দেখেছিলাম, 1 টাকার থালা খাবার পাওয়া যায়। দেখো কত লোক লাইন দিয়েছে দেখেছো ওই গাড়িটার পিছনে। তো সেই দিন ভাবছিলাম 1 টাকার খাবার পাওয়া যায়, মানে বুঝতে পারিনি। তো আজকে দেখলাম যে 1 টাকার খাবার পাওয়া যায় এই গাড়িটা হসপিটালের এখানে দাঁড়ায়। কত মানুষ এখানে খায় বলো তো। এই উদ্যোগটা আমার ভীষণ ভালো লেগেছে। যারা এই উদ্যোগটা নিয়েছে তাদেরকে আমার তরফ থেকে স্যালুট। সত্যি কত মানুষ খেতে পায় না বলো। এরকম যদি খাবার দেওয়া হয় তাহলে তারা তো দুটো খেয়ে বাঁচতে পারে, তাই না? যাক গিয়ে আমরা এখন ছুটে চলেছি মঙ্গলগঞ্জের দিকে। আমাদের গুগল বাবাজি অশোকনগর থেকে বাইপাস ধরিয়ে ভেতরের রাস্তা দিয়ে নিয়ে গেছে। তাই এখানে আমি কিছুই চিনি না, তাই গুগলের শরণাপন্ন হয়েই আমরা দুজন মিলে চলেছি মঙ্গলগঞ্জ। কি সুন্দর রাস্তার প্রাকৃতিক পরিবেশ রাস্তার ধারে। এইখান দিয়ে গেলে মানে তোমাদের এমনিতেই মন জুড়িয়ে যাবে। চতুর্দিকে সবুজ, দেখো মাঠে ধান ক্ষেত, সর্ষের ফুল, কলা গাছ, বিভিন্ন গাছগাছালি, আর মাঝখান দিয়ে এত সুন্দর রাস্তা, কি বলবো। রাস্তায় কোথাও একটু ভাঙাচোরা নেই। আমরা যে বাইকে গেলাম আমাদের একটু মালুমও হয়নি, এত সুন্দর রাস্তা। আর যেমন প্রাকৃতিক পরিবেশ, প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে চলে যাওয়াই যায়। এ দেখো আমরা এসে পৌঁছে গেছি মঙ্গলগঞ্জ। তো প্রথমে আমরা ভুল করে এই রিসর্টে চলে এসেছিলাম। এটা কি টুলাইট রিসর্ট নাকি নাম? তো ওরা বললো না, এটা না, আপনাদেরটা একটু আগে। কোথায় সেটা? তো এইখান দিয়ে বেরিয়ে আমরা আবার এখন যাবো আর কি আমাদের ইচ্ছে কুঠি না, এটা তো টু রিসর্টের দিকে। লাইট। তো এই রাস্তাটা খুব ভাঙাচোরা রাস্তা ছিল, ঠিক মাঠের মাঝখান দিয়ে। বললো আপনাকে ওই দিক দিয়ে যেতে হলে একটু ঘুরে যেতে হবে, আপনি এখান দিয়েই চলে যান। সেই মাঠের মাঝখান দিয়ে যাচ্ছি, এত ভাঙাচোরা রাস্তা কি বলবো, প্রচণ্ড ভাঙাচোরা। দেখো আমি তো ভেবেছি এখানে রাস্তাই নেই, আমি আমার বরকে বলছি কী গো রাস্তা কোথায়, তো মাঠ। তারপরে দেখলাম না, সরু রাস্তা রয়েছে, দুদিকে ধান ক্ষেত। আর এখানে একটা জিনিস দেখলাম জানো, প্রচুর গাছ, আর এখানে পলাশ ফুল ফুটেছে। আমার এত ভালো লাগলো না, কি বলবো। এই দেখো আমরা এসে পৌঁছে গেছি আমাদের রিসর্টে, ইচ্ছে কুঠি রিসর্ট। এই দেখো রিসর্টটা। তো চলো আমরা এখন একটু রিসর্টটা দেখে নিই। গ্রামের রিসর্ট দেখতে কেমন হয়, ভালোই লাগে তাই না বলো। এখানে অনেকগুলো রিসর্ট আছে দেখলাম, ছোট বড় প্রচুর রিসর্ট হয়েছে, কারণ পাশেই তো পারমাদান মানে বিভূতিভূষণ অভয়ারণ্য। তো চলো আমরা রিসর্টটা একটু দেখে নিই। এখানে অনেকগুলি ছোট বড় অনেকগুলি রিসর্ট রয়েছে, মানে রুম রয়েছে, কটেজ রয়েছে। তো এখানে নাকি থাকা হচ্ছে পার নাইট 1000 টাকা। ওই সময় অনুযায়ী হয়তো এই রেটটা বাড়ে। আর এখানে খাওয়া দাওয়া তুমি বুক করে যেতে পারো। আমরা যেমন চিকেন থালি নিয়েছিলাম, দেশি চিকেন থালি, আর একটা ফিশ থালি, তো আমাদের লেগেছিল 950 টাকা। আর এই যে এদের হচ্ছে খাওয়ার জায়গাটা, বাঁশের মানে বাঁশ কেটে কেটে দেখো ডাইনিং টেবিলটা বানানো। এই যে খাবার থালিতে ছিল ভাত, এটা দেশি চিকেন, স্যালাড, এটা ছিল ধোকা, এটা ছিল এঁচোড় চিংড়ি, ডাল, আর ছিল আলু ভাজা, আর শেষে দিয়েছিল চাটনি, রসগোল্লা, দই।
আর আমার বর নিয়েছিল ফিশ থালি, ওর ছিল মাছ, আমার ছিল চিকেন, কারণ ও চিকেন খাওয়া পছন্দ করে না, আর আমি দেশি চিকেনটা পছন্দ করি বলে আমার জন্য দেশি চিকেন নিয়েছিল। খুব সুন্দর হয়েছিল খাওয়া দাওয়া, মানে রান্না বান্নাটা দেখো, পাত পুরো পরিষ্কার করে খেয়েছি, খুব ভালো হয়েছে। খুব খারাপ লাগছিলো ছেলেদের জন্য, আমার ছেলেও চিকেন খেতে ভালোবাসে, কিন্তু কি করব না গেলে, তা আমরা দুজনই তো গেছিলাম। যাকে খাওয়া দাওয়াও ভালো ছিল, রেটও রিজনেবল ছিল। আর এবার এখান থেকে বেরিয়ে এবার আমরা যাব, এখানে দেখার মতো জায়গা আছে নীলকুঠি আর বিভূতিভূষণ অভয়ারণ্য। ওটা হচ্ছে নদীর ওই পারে, নদী পার হয়ে যেতে হবে, কিন্তু যেহেতু ঘড়ির কাঁটায় 3টে বেশি বেজে গেছে, তাই অভয়ারণ্য বন্ধ হয়ে গেছে, তাই আমরা আর অভয়ারণ্যে যেতে পারিনি। আমরা নীলকুঠি দেখে আর এই ইছামতি নদী ঘুরে আমরা বাড়ি ফিরেছি। এই দেখো, এই যে পাশে এই যে ইছামতি নদী, আর কি সুন্দর জায়গাটা দেখো, এত সুন্দর কি বলবো, মানে পাশে ইছামতি নদী আর এই দেখো পুরনো সেই ভাঙা নীলকুঠি, এই যে সেই নীলকুঠি। এটা হচ্ছে বাগদা থানার অন্তর্গত মঙ্গলগঞ্জ জায়গাটার নাম। ব্রিটিশ আমলে এখানে নীল চাষ করা হতো, আর এখানে তারপরেও জমিদারি প্রথা, মানে ব্রিটিশ আমলে আমাদের স্বাধীনতার পরে তো জমিদারি প্রথা চলে গেছিলো, কিন্তু তবুও সেই এটা এখনও ছিল। এখানকার এলাকার লোকেরা বলে যে 65 বিঘা জমির ওপরে নাকি এই মানে পুরো নীলকুঠি মানে যে রাজত্বটা ছিল আর কি। তো আমাদের নৌকোর যে মাঝি, উনি আমাদের কাছে গল্প করছিলেন যে বাংলাদেশ থেকে কোনো এক জমিদার এখানে এসে আশ্রয় নিয়েছিলেন এই নীলকুঠিতে, তখন ব্রিটিশ রাজত্ব চলছিল, এবং তিনি এখানকার খাতা লেখাপড়ার কাজ করতেন। তারপরে তখন ব্রিটিশরা যখন স্বাধীন হয় ভারতবর্ষ, ব্রিটিশরা যখন দেশ ছেড়ে চলে যান, তখন এনাকে রাজত্বের ভার দিয়ে গেছিলো। এখানে প্রচুর কাঁঠাল গাছ, আম গাছ নাকি ছিল। এ দেখো লেখা রয়েছে এখানটায়, যেখানে সুপ্রাচীন একটি মানে বাণিজ্য কেন্দ্র ছিল আর কি, মানে ইছামতি নদী দিয়ে হয়তো আসতো। এখানে প্রচুর ছিল সিংহ দরজা, এখন কিছুই নেই, এখন এই ভগ্নাবশেষ অবস্থায় এই নীলকুঠিটা পড়ে রয়েছে। কতগুলো ঘর দেখো, চলো নীলকুঠিটা একটু ঘুরে ঘুরে আমরা দেখে নিই। পুরো ভগ্নপ্রায় অবস্থায় পড়ে রয়েছে। তবে এখানকার কিন্তু একটা ইয়ে আছে, এটাকে সবাই মানে এখানে একটা ভৌতিক কাহিনী আছে, এটা হান্টেড ভবনও বলে লোকে। এখানে নাকি রাত্রেবেলা প্রচুর অশরীরী আত্মার কোনো আওয়াজ বোঝা যায়, এই জন্য প্রচুর মানুষ এখানে এই ভূত দেখার জন্য এইখানে বিভিন্ন রিসর্টে গিয়ে থাকেন, এবং রাত্রেবেলা এখানে নদীর পাড়ে ঘোরাফেরা করেন। আর দেখো মানে আগেকার দিনের কিসের ছাদ ছিল যেন, কড়িবর্গার ছাদ, সব কড়িবর্গার ছাদ। এটা দোতলা বিল্ডিং, পুরো ভেঙে গেছে, মানে নিচ থেকে ওপরতলাটা পুরো দেখা যাচ্ছে। তো ভৌতিক মানে অশরীরী আত্মার পাওয়ার জন্য এরা অনেকেই গিয়ে থাকে, এটাকে হান্টেড ভবনও বলা হয়। এখান থেকে রিসর্ট থেকেও বলেছিল রাত 8:30 নাগাদ, এখানে হয়তো কোনো লাইটিং সাউন্ড কিছু একটা ব্যবস্থা আছে জানি না, বলে 8:30 আগে দেখা যাবে না। তবে আমাদের নৌকো যে মাঝি কাকু বললেন যে অমাবস্যা পূর্ণিমায় নাকি এখানে কিছু মানে বোঝা যায় যে এখানে নাচের আওয়াজ, ঘুঙুরের আওয়াজ পাওয়া যায়, এসব আছে। মানুষ মানে ভয়ও পায়, গ্রামের মানুষরা অনেকে যায় না, কিন্তু বাইরের টুরিস্টরা যায়, গিয়ে থাকে। যে কি জায়গাটা সত্যি খুব সুন্দর। আর এমনিও তো ভাঙা নীলকুঠি মানে সেখানে কত মানুষ অত্যাচারিত হয়েছে বলো, কত মানুষ মারা গেছে সেখানে, তাদের আত্মা তো ঘুরবেই তাই না, সেগুলো তো থাকতেই পারে।
আর এরকম একটা মানে কি বলবো নিস্তব্ধ নির্ঝুম এলাকা, এপাশে জঙ্গল, ওপাশে অভয়ারণ্য, মাঝে নদী, তার পাশে নীলকুঠিটা, আর এই দেখো পাশে বাচ্চাদের পার্ক রয়েছে। সত্যি একটা ভয়ানক জায়গা হতেই পারে, তবে সত্যি মানে বেশ একটু ভয় ভয় লাগছিল, আমাদের লাগছিল না যদিও, রাত্রেবেলা ভয় লাগবে। তো এইবার আমরা ভাবছি দুজন মিলে একটুখানি ইছামতি নদীতে ঘুরবো, কারণ যেহেতু অভয়ারণ্যতে যেতে পারলাম না। আর এই যে পাশে দেখতে পাচ্ছ বিভূতিভূষণ অভয়ারণ্য, এটা হচ্ছে 1300 বিঘা বলল জমি নিয়ে এই অভয়ারণ্যটা। এটা ইছামতি নদী, আর ওই দেখো বিভূতিভূষণ পার্ক, ওইটা মানে ওটা হচ্ছে অভয়ারণ্য, তাই যে নদী নৌকো করে নদী পার হয়ে সেটা। তোমরা এসে একদিন ঘুরে যাও এখানটায়, কারা কারা এসছে একটু কমেন্ট করে জানিও। আমরা এই প্রথম এসেছি, একদিন সকালে আসবো বাচ্চাদেরকে নিয়ে, ওদের খুব ভালো লাগবে আশা করি। কোনটা কত রেট? ও প্যাডেল বোটের রেট কত কাকা? দুজন 100? না আমি এই জলে প্যাডেল করতে পারবো। চলো আমরা নৌকোর দিকে দেখি কেমন হয়। আমরা তো মানে প্যাডেল বোট করলাম না, কারণ এই নদীতে প্যাডেল বোটিং করতে পারবো না। তারপরে আমরা নৌকোর দিকে গেলাম, যে নৌকো কত নেয়। তো নৌকো এক একজনের মাথা পিছু হচ্ছে 60 টাকা, আর প্যাডেল বোটিংয়ে মাথা পিছু 50 টাকা। তো দুজনের 100 টাকা হয়, কিন্তু 100 টাকায় যাবে না, মানে আরও লোক বলছে কে যাবে না যাবে। তারপরে আমরা বললাম তাহলে নৌকোর ভাড়া কত, বললো দুজন গেলে 150 টাকা দিতে হবে। তাতেই রাজি হয়ে গেলাম, 150 টাকা করে দুজন মিলে এবার নৌকো চড়তে গেলাম আর কি। তো এই নৌকোটা আমরা নিয়েছিলাম। নৌকো চড়তে তো একটু ভয় ভয় লাগে, আমার বড় ভীষণ ভয় পায়। আর বললো এই ইছামতি নদীর গভীরতা নাকি 20 ফিট, ভাবা যায়। এই ইছামতি নদীটাই কদিন আগে আমরা নৌকো ঘুরেছিলাম মনে পড়ছে টাকিতে, এই ইছামতি নদীটাই ওখানে গেছে। ওখানে কতটা চওড়া, কিন্তু ওখানে নাকি গভীরতা কম, কিন্তু এখানে চওড়া কম গভীরতা বেশি। ভদ্রলোক এবার এই কাকু গল্প করছিলেন একসময় এখানে জোয়ার ভাটা হতো, জল কতটা উঠে যেত। আমরা মানে নৌকো নাকি এখান থেকে নিয়ে ওরা বনগা পর্যন্ত যেত। বনগা থেকে এই জায়গাটার দূরত্ব হচ্ছে 25 কিলোমিটার, কিন্তু আমরা তো গুগলের মাধ্যমে গেছি, আমাদের বারাসাত থেকে দূরত্ব হচ্ছে 78 কিলোমিটার। আর কি সুন্দর দুপাশটা সবুজ গাছ, আর মাঝখান দিয়ে ইছামতি নদী, বাদিকে হচ্ছে অভয়ারণ্য। এত সুন্দর লাগছিল না কি বলবো, মানে তার মধ্যে বিকেলের পরিবেশ, সন্ধ্যা নামার কিছুক্ষণ আগে আগে, উফ দারুণ লাগছিল, দারুণ, মানে এত ভালো লাগছিল। চলো আমরা একটু নৌকো ঘুরে নিই। এখানে 8 ঘন্টা করে ঘোরায়, কিন্তু 8 ঘন্টাই ঘুরিয়েছিল। তো আমাদের তো বাড়ি ফিরতে হবে, তারা রয়েছে, তাই আমরা আর বেশিক্ষণ ঘুরিনি। 8 ঘন্টার কিছুক্ষণ আগে আমরা নেমে পড়েছিলাম। তো এই কাকা কিছু গল্প করছিল, চলো শুনে নি। কোথায়? এই ঘরটায়? এই ঘরটায় এক সময়? আর 65 বিঘা জমি? হ্যাঁ, এবার 200 উপরে ছেলে ছিল, ফলের গাছ, আম গাছ, কাঁঠাল গাছ প্রচুর ছিল। সেটা পুরোনো গাছ, 250 বছর 300 বছর বয়স। সেসব গাছগুলো 2000 সালে বন্যার আগে লুট হয়ে গেল, মানে পুরো 65 বিঘা জমি বাগান লুট হয়ে গেল। 3 পঞ্চায়েত মিলে লুট হয়ে গেল এই গাছগুলো, একদম নদীর ধার দিয়ে। তাহলে বলুন কতটা ছড়া পড়েছে। কি করলাম? জল তখন ওই পর্যন্ত ওই গাছের নিচে করেছি। ও তাহলে এখন কতটা ছড়া পড়েছে বাগান এই 20-25 বছরে।
জন্য আমার জায়গা পাওয়া যাবে না, পারতো ওটা মাছ হয়েছে? মাছ সকালে রাতে কিছু হবে না? এখনো পাততে যাচ্ছে। চলো আমরা নেমে পড়বো, আর যাবো না ওদিকে। যে আমাদের নৌকো ঘোরা হয়ে গেল, আমরা নেমে পড়লাম, কারণ বাড়ি যাওয়ার তাড়া রয়েছে। কি সুন্দর জায়গাটা দেখো। তোমরা কে কে এখানে এসেছো, কে কে আসোনি, একটু কমেন্ট করে জানিও। চলো আমাদের আজকে মঙ্গলগঞ্জ নীলকুঠি ব্লগ এখানেই শেষ হলো। আবার দেখিয়ে দিচ্ছি ইচ্ছামতি নদীটাকে। কাকা আসি। তোমাদের তো যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে জানিও। আবারও বলছি পিছনে যে পারমাদান বিভূতিভূষণ পার্ক অভয়ারণ্য, সরি পার্ক না, আর এটা ইচ্ছামতি নদী। আমাদের ইচ্ছামতি নদীতে ঘুরলাম। দাঁড়াও দাঁড়াও, আজকে এই পর্যন্তই ছিল ব্লগটা। তোমার কেমন লাগলো বলো? ভীষণ ভালো, ভালো করে বলো। ভীষণ ভালো, ভীষণ ভালো। উনি হচ্ছেন একটুখানি রিজার্ভ মানুষ। আমার তো ভীষণ ভালো লেগেছে। আবারও দেখাচ্ছি জঙ্গলটা। তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। টাটা। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে, নতুন একটা জায়গায়।